আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সমান্তর ধারা কি এবং সমান্তর ধারার সাধারণ পদ কিভাবে নির্ণয় করা হয়। সমান্তর ধারা কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হলে তাকে সমান্তর ধারা বলে। উদাহরণ হিসেবে যেমন নেওয়া যায়, একটি ধারা আমরা নিচ্ছি 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9 যোগ 11, এই আমি একটি ধারা নিলাম। এখানে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ ইকুয়াল আমরা 3 - 1 = 2 পাইলাম। তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ ইকুয়াল আমরা পাচ্ছি 5 - 3 = 2। চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ ইকুয়াল আমরা পাচ্ছি 7 - 5 = 2। এরপর আমরা লিখতেছি পঞ্চম পদ বিয়োগ চতুর্থ পদ ইকুয়াল 11 9 - 7 ইকুয়াল আমরা 2 পাচ্ছি। তারপর আমরা লিখতে পারি ষষ্ঠ পদ বিয়োগ পঞ্চম পদ ইকুয়াল আমরা লিখতে পারি 11 - 9 ইকুয়াল আমরা 2। এই যে আমরা পরপর পদের ব্যবধান, পরপর দুটি পদের ব্যবধান পর্যায়ক্রমে আমরা সমান দেখলাম, তাহলে এটি হলো আমাদের সমান্তর ধারা। অর্থাৎ সমান্তর ধারা হলো আমাদের কি, কোনো ধারার যে কোনো পদ এবং তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি পর্যায়ক্রমে সমান হয় তখন সেটি আমাদের সমান্তর ধারা। অতএব প্রদত্ত ধারাটি 1 + 3 + 5 + 7 + 9 + 11, তাহলে এই ধারাটি হলো আমাদের সমান্তর ধারা। এখন এই ধারাটি হলো আমাদের সমান্তর ধারা, কিন্তু সসীম ধারা। এর পদসংখ্যা হলো আমাদের নির্দিষ্ট। যদি পদসংখ্যা এখানে নির্দিষ্ট না থাকে তখন এই ধারাটিকে আমরা সমান্তর ধারা বলবো, কিন্তু অসীম। আমরা এটিকে অসীম ধারা তৈরি করে দিতে পারি 1 + 3 + 5 + 7 প্লাস, আচ্ছা সবই লিখি, 9 + 11 প্লাস ডট দ্বারা আমরা দিয়ে দিলাম। তাহলে এখন উক্ত ধারাটি আমাদের অসীম ধারা হয়ে গেল। এখানে পদসংখ্যা নির্দিষ্ট নয়, এখানে পদসংখ্যা নির্দিষ্ট, তাহলে এই ধারাটি সসীম ধারা। আবার এই ধারাটিকেই আমি অসীম ধারা তৈরি করে দিলাম, যেখানে পদসংখ্যা আমাদের নির্দিষ্ট নয়। আর সমান্তর ধারা তখনই বলব যখন পরপর দুটি পদের পার্থক্য সমান, তখন হলো আমাদের সমান্তর ধারা। এই হলো সমান্তর ধারার আলোচনা। এখন সমান্তর ধারা থেকে আমরা সাধারণ পদ কিভাবে নির্ণয় করব, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা সমান্তর ধারার প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি, সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি। যদি আমরা বলি কোন সমান্তর ধারা ধরি সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার দ্বিতীয় পদ, সমান্তর ধারার প্রথম পদ এ এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ডি যদি আমরা ধরি, তাহলে সমান্তর ধারার প্রথম পদকে যদি এ বলি, সাধারণ অন্তরকে আমরা ডি ধরি, তাহলে অতএব আমরা প্রথম পদ পাবো। অতএব ধারাটির প্রথম পদ ইকুয়াল এ ধরলাম, এ তো ধরাই আছে। ধারাটির দ্বিতীয় পদ আমরা লিখব a + d, ধারাটির তৃতীয় পদ আমরা লিখব a + 2d। আমরা পর্যায়ক্রমে লিখতেছি। ধারাটির প্রথম পদ হলো a নেওয়া হয়েছে, দ্বিতীয় পদ a + d,
তার কারণ a প্লাস ডি থেকে আমরা যদি বিয়োগ করি a কে, দ্বিতীয় পদকে প্রথম পদ বিয়োগ করলে অন্তর পাবো আমরা ডি, আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ করলে আমরা অন্তর পাবো ডি। এখানে আমরা চতুর্থ পদ বলতে পারি, চতুর্থ পদ পাচ্ছি আমরা a প্লাস 3d। এখন বিষয়টা হলো যে যদি আমরা এগুলোকে সমান্তর ধারার প্রথম পদ এবং সাধারণত ডি থাকে, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি আসতেছে, আমরা এখান থেকে এটা যদি ব্যবধান করি তাহলে ডি পাবো, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা বিয়োগ করলে ডি পাবো। আবার তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে ব্যবধান আমি ডি পাবো। আবার চতুর্থ পদ থেকে তৃতীয় পদ যদি বিয়োগ করি এখানেও আমি ব্যবধান ডি পাবো। তাহলে যেহেতু আমরা ব্যবধান ডি পাচ্ছি, তাহলে এই পদগুলো সমান্তর ধারা শ্রেণীভুক্ত, এই পদগুলো সমান্তর ধারাভুক্ত। এখন এটি থেকে আমরা একটা সমান্তর ধারা তৈরি করতে পারি। অতএব ধারাটি আমরা বলতে পারি, ধারাটি a প্লাস ডি প্লাস a প্লাস 2d প্লাস ডট ডট। তাহলে আমরা ধারাটিকে এভাবে নিতে পারি। এখন এই ধারা থেকে আমরা সাধারণ পদ আমরা কিভাবে নির্ণয় করব, এটি নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখা যাক আমরা কিভাবে আলোচনা করতে পারি। এখানে আমরা প্রথম পদটাকে কিভাবে রূপ দিতে পারি, প্রথম পদ ইকুয়াল a, a কে আমরা লিখতে পারি a প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। আমরা এখানে 1 মাইনাস 1 ইন্টু ডি লিখলাম, 1 1 কেটে গেলে 0, তাহলে আমাদের a থাকে। তাহলে a থেকে আমরা এই ফরম্যাটে আমরা নিতে পারি। তারপরে দ্বিতীয় পদটি আমাদের আছে a প্লাস ডি। তাহলে এখন এই দ্বিতীয় পদটাকে আমরা লিখতে পারি a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি। আমরা দ্বিতীয় পদটাকে আমরা a প্লাস ডি আছে এটিকে আমরা এভাবে রূপ দিতে পারি a প্লাস 2 মাইনাস 1 ইন্টু ডি আমরা লিখতে পারি। তৃতীয় পদ আমরা নিচ্ছি a প্লাস হলো আমাদের 2d আছে, তৃতীয় পদটি a প্লাস 2d। এখন এটিকে আমরা রূপ দিতে পারি a প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এই যে আমরা পর্যায়ক্রমে আমরা নিলাম, এখানে আমরা কি ঘটলো সেটি আমরা এখন লক্ষ্য করব। এখানে যে বিষয়টি আমাদের ঘটলো, এখানে প্রথম পদ a, এখানেও a, এখানেও a, এখানে কোনো পরিবর্তন নেই। এখানে d, এখানে d, এখানে d, এখানেও কোনো পরিবর্তন নেই। এখানে 1, এখানে 1, এখানে 1, এখানেও কোনো পরিবর্তন নেই। পরিবর্তন হলো আমাদের এখানে 1, এখানে আমাদের 2, এখানে আমাদের 3। তাহলে এখন আমাদের যেটা বসতেছে, এটি হলো আমাদের প্রথম পদ, তাই এখানে 1। এটি হলো আমাদের দ্বিতীয় পদ, এখানে 2। এটি আমাদের তৃতীয় পদ, এখানে 3। তাহলে এটিকে যদি আমরা n-তম পদ বলি তাহলে আমাদের কি এখানে n আসবে। তাহলে আমরা লিখতে পারি অতএব n-তম পদ ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে n-তম পদটাই হলো আমাদের সাধারণ পদ। এখন n এর মানের উপর নির্ভর করে আমরা বলতে পারবো কততম পদ। যেমন আমরা ধরি যে একটি ধারার প্রথম পদ যদি আমাদের 2 হয়, সাধারণ অন্তর যদি আমি 3 বলি, প্রথম পদটাকে আমি 2 বললাম, সাধারণ অন্তরটাকে আমি 3 বললাম, তাহলে ধারাটির n-তম পদ কত হবে। অতএব n-তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আমাদের মূল সূত্র হলো এটা। এখন প্রথম পদটা হলো আমাদের 2, n মাইনাস 1 ইন্টু ডি হচ্ছে আমাদের 3। তাহলে এটিকে আমরা সলভ করে নিতে পারি 2 প্লাস 3n মাইনাস 3 ইকুয়াল আমরা লিখতে পারি 3n মাইনাস 1। তাহলে n-তম পদ আমরা লিখলাম। এখন কততম পদ আমরা পর্যায়ক্রমে নিতে পারি, এটা থেকে আমরা ধারা সৃষ্টি করতে পারি। এখন n ইকুয়াল যদি আমরা পর্যায়ক্রমে 1 2 3 এভাবে নেই, তাহলে 1 যদি নেই
তাহলে প্রথম পদ 1 বসালাম, তাহলে 3 × 1 - 1 ইকুয়াল আমরা দেখো 2। এই যে আমরা প্রথম পদে 2 ধরেছি, আমরা এখানে পেয়েছি। তারপরে আমরা দ্বিতীয় পদ যদি লিখি, তাহলে 3 × 2 - 1, তাহলে দ্বিতীয় পদ আমাদের 3 × 6, 1 বিয়োগ করলে আমাদের 5। তাহলে এখন আমরা দেখতেছি যে সাধারণত আমরা 3 ধরেছি, 5, তাহলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে আমরা ব্যবধান 3 পাচ্ছি। অনুরূপভাবে আমরা তৃতীয় পদ যদি নিই, তাহলে 3 × 3 - 1 ইকুয়াল 9, 8 আসতেছে। দেখো 8 থেকে আমরা যদি 5 বিয়োগ করি তাহলে আমরা 3 পাচ্ছি। তাহলে এটি থেকেই আমরা ধারা সৃষ্টি করতে পারি। অতএব ধারাটি আমরা পাচ্ছি 2 + 5 + 8 .. তাহলে এই যে আমরা ধারাটি তৈরি করতে পারছি। তাহলে সাধারণ পদটি যদি আমাদের জানা থাকে তাহলে আমরা ধারা সৃষ্টি করতে পারি। তাহলে আমাদের মনে রাখতে হবে, সমান্তর ধারার ক্ষেত্রে প্রথম পদটাকে আমরা এ দ্বারা প্রকাশ করে থাকি, সাধারণ অন্তরটাকে ডি দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে আমরা পর্যায়ক্রমে পাচ্ছি প্রথম পদ এ, দ্বিতীয় পদ পাচ্ছি a + d, তৃতীয় পদ পাচ্ছি a + 2d। তাহলে অনুরূপভাবে যদি আমরা নেই, তাহলে n তম পদটা পাচ্ছি আমরা a + n - 1 × d। তাহলে a + n - 1 × d-টাই হচ্ছে আমাদের সাধারণ পদ, অর্থাৎ এই সাধারণ পদটাকেই আবার শেষ পদ বলা হয়ে থাকে। আমরা পরবর্তীতে যখন ধারার সমষ্টি নির্ণয় করব, যে সাধারণ পদটাকে আমরা শেষ পদ বলি, সেখানে আমরা ওইটি আলোচনা করব। আজকে এখানেই, আল্লাহ হাফেজ।